হ্যালো। না, এখনো জয়েন হয়নি। না, সুরজিৎ জয়েন হয়নি। ইমতিয়াজ আর চিরপ্রদীপ, মানে তুমি আর ইমতিয়াজ জয়েন করেছে। ঠিক আছে, ক্লাসটা শুরু করি তাহলে, রেকর্ডিং এ দেখে নেবে যারা আছে। জয়েন হয়েছে সুরজিৎ। হুম, সব ক্লিয়ার আসছে তাই না, আওয়াজ আর ভিডিও? আওয়াজ ভিডিও সব ক্লিয়ার আসছে তো? ওকে, ঠিক আছে। তাহলে টেক্সট চলে যায়। আমরা এর আগের দিন যা ক্লাস হয়েছিল সেটার ব্যাপারে কিছু আলোচনা থাকলে, কিছু বুঝতে না পারলে এখন বলতে পারবে আগেই। কোনো কোশ্চেন আছে কি? মোবাইলটা অটো ফোকাস থেকে ফিক্সড হয় না কেন? বারবার অটো ফোকাস হয়ে যাচ্ছে। লেখাগুলো ক্লিয়ার আসছে? হ্যাঁ বুঝলাম, কিন্তু তবুও ভিডিওটা তো ক্লিয়ার হওয়া চাই। বারবার ফোকাস নিচ্ছে, বারবার ফোকাস। দাঁড়াও আমি একটা দেখছি। চলে এসছে। ঠিক আছে, তাহলে ইউনিট 2 শুরু করছি আমরা, ঠিক আছে? দেখে নি কি বলছে। স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। এর আগের অংশটাতে আমরা দেখেছিলাম যে স্বামী ফন্দি করেছিল যে সে স্কুল যাবে না, তাই সে বিভিন্ন ভাবে ফন্দি এঁটেছিল। প্রথমত বলেছিল যে তার মাথা ব্যথা হয়েছে, তার বাবা সেটা না শোনায় সে তার ট্যাকটিক্স চেঞ্জ করে বলেছিল যে কি সে যদি এত দেরি করে স্কুল যায় তাহলে স্যামুয়েল বকা দেবে। এত কিছু হওয়ার পরেও যখন তার বাবা কোনো কথাই শুনলো না, শেষ পর্যন্ত তার স্যামুয়েলের প্রতি, অর্থাৎ তার টিচার স্যামুয়েলের প্রতি একটা চিঠি লেখার উদ্দেশ্য গ্রহণ করলো। এটা আমরা এখন পাবো। সেখানে বলেছিল যে আমি একটা চিঠি পাঠিয়ে দিচ্ছি, তুমি সেটা স্যামুয়েলকে দিয়ে দেবে, ঠিক আছে? এখানে বলবে
এর আগের অংশটাকে আমরা শেষ করেছিলাম যে স্যামুয়েলের ব্যাপারে বিভিন্ন কাল্পনিক ভাবে আহ ধারণা যা ছিল, কাল্পনিক ধারণা আমরা বলতে পারি স্যামুয়েল স্বামীর স্যামুয়েলের ব্যাপারে, সেটা তার বাবাকে বলেছিল। এবার আমরা দেখব এখানে সেইগুলো বলার মাধ্যমে কি করতে চেয়েছিল আসলে স্বামী। বলছে এখানে স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস এটার মাধ্যমে হিজ ফাদার উড বি মেড তার বাবাকে বোঝাতে সে সক্ষম হবে টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল, এটা দেখতে যে কেন সে স্কুলটাকে এড়িয়ে যেতে চাইছে ফর দ্য ডে সেই দিনের জন্য। কোনটার মাধ্যমে বোঝাতে চাইছিল যে স্যামুয়েল খুব রাগী ব্যক্তি, আমি যদি দেরি করে যাই বকাবকি করবে, এটার মাধ্যমে সে বোঝাতে চাইছিল তার বাবাকে যে তার বাবা যাতে আমার কথাবার্তার দিকে দৃষ্টি দেয়, টু সি, ঠিক আছে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহার অপ্রত্যাশিত রূপ ধারণ করলো। এখানে টার্ন মানে কি, ঘুরে দাঁড়ানো, তার মানে যেভাবে তার বাবা কথাবার্তা বলছিল তার থেকে এবার কিন্তু অন্যরকম কথাবার্তা শুরু করলো। আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত। কি অপ্রত্যাশিত, কি কি বলেছিল? হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, সে উদ্দেশ্য গ্রহণ করলো যে সে একটা চিঠি পাঠাবে স্বামীর সঙ্গে টু দ্য হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষকের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, কোনো ধরনেরই বিরোধিতা, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর তরফ থেকে, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার যে সে যে মনস্থির করেছে চিঠি পাঠানোর জন্য, সেই মাইন্ডটা সেই যে আমরা বলতে পারি মনস্থিরটা, তার যে একটা আমরা বলতে পারি ইচ্ছা, সেই ইচ্ছাটাকে হিজ মাইন্ড, সেই ইচ্ছাটাকে কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। কোনো ধরনেরই প্রোটেস্ট অর্থাৎ কোনো ধরনেরই বিরোধিতা স্বামীর তরফ থেকে তার বাবার এই ইচ্ছাটাকে কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। But by the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. সেই সময়ের মধ্যে স্বামী একেবারে রেডি হয়ে গেল স্কুল যাওয়ার জন্য, অর্থাৎ তৈরি হয়ে গেল স্কুল যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা তৈরি করে দিল একটা বড় চিঠি টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার অর্থাৎ শিক্ষকের, প্রধান শিক্ষকের প্রতি। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, তিনি এই চিঠিটাকে একটা এনভেলপের মধ্যে রাখলেন এবং সিল্ড ইট, আর তারপর এটা বন্ধ করে দিলেন। নেক্সট অংশে কি বলছে দেখে নিন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, এখানে স্বামী এবার জিজ্ঞেস করছেন। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভলি কথাটার মানে ভয় ভয় চিত্তে, অর্থাৎ ভয়ে ভয়ে কিছু জিজ্ঞেস করা। এখানে জিজ্ঞেস করছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী ভয় ভয় চিত্তে জিজ্ঞেস করলো তার বাবাকে যে আপনি চিঠিটাতে কি লিখেছেন। বাবা বলছে যে বাবা আপনি চিঠিটাতে কি লিখেছেন, হোয়াট হ্যাভ ইউ রিটেন। বলেছে নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, তোর জন্য কিছু নেই, তুই এটা হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষককে দিয়ে দিবি এবং নিজের ক্লাসে যাবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি, বলছে এখানে তুমি কি আমার টিচার স্যামুয়েলের ব্যাপারে এটাতে কিছু লিখেছেন। বলছে কি হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের টিচার অর্থাৎ স্যামুয়েলের ব্যাপারে এই চিঠিটাতে কিছু লিখেছেন। ইয়েস প্লেন্টি অফ থিংস, তার বাবা বলল হ্যাঁ অনেকগুলোই জিনিস লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন, বাবা এভাবে আবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে তার বাবাকে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সবকিছুই চিঠির মধ্যে রয়েছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষককে দিয়ে দিবি। স্বামী went to school feeling that he was the worst boy on earth, স্বামী স্কুল গেল ফিলিং দ্যাট অর্থাৎ অনুভব করতে করতে সেটা যে হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ, সে ছিল পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ বালক।
তো এই ক্ষেত্রে ওস্ট মানে ব্যাড থেকে এসেছে, এটা ব্যাড মানে কি খারাপ, ওর্স মানে হচ্ছে আরো খারাপ, আর ওস্ট মানে সব থেকে খারাপ। এটা ব্যাড অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। দিস হিজ কনসিয়েন্স বোদার্ড হিম, তার চিত্ত তার বিবেক যেন তাকে বোদার্ড করছে, বিরক্ত করছে, যেহেতু সে কি করেছে এর আগে মিথ্যা মিথ্যা কথা বলেছে স্যামুয়েলের ব্যাপারে যে সে নাকি খুব রাগী ব্যক্তি। তো এই জন্য তার কনসিয়েন্স, তার বিবেক তাকে কি করছে, বিরক্ত করছে, বোদার্ড মানে বিরক্ত করলো। নেক্সট বলেছি কি, হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে নিশ্চিত নয় যে কার ব্যাপারে, ইফ হিজ ডেসক্রিপশন তার যে ডেসক্রিপশন ছিল, অফ স্যামুয়েল তার যে ব্যাখ্যা ছিল স্যামুয়েলের ব্যাপারে, সে নিশ্চিত নয় তার যে ব্যাখ্যা ছিল স্যামুয়েলের ব্যাপারে হ্যাড বিন অ্যাকিউরেট, সেটা সঠিক কিনা। ঠিক আছে, সেটা সঠিক কিনা সেই ব্যাপারে কিন্তু সে নিশ্চিত নয়। অর্থাৎ কাল্পনিক ভাবে যত সব কিছু বানিয়ে বলেছে সেটা সঠিক কিনা এটার ব্যাপারে নিশ্চিত এখন হতে পারছে না, এখন বারবার করে ভাবছে আর তার বিবেক তাকে বারবার বিরক্ত করছে। He felt that he had mixed up the real and the imagined, সে অনুভব করলো যে সে মিক্সড আপ করে নিয়েছে, অর্থাৎ গুলিয়ে মিলিয়ে নিয়েছে, দ্য রিয়েল অর্থাৎ সত্যিকারের ঘটনা, অ্যান্ড দ্য ইমাজিন্ড আর কাল্পনিক ঘটনাকে। অর্থাৎ সে কাল্পনিক ভাবে বানিয়ে বানিয়ে স্যামুয়েলের ব্যাপারে যা কিছু বলেছে সবগুলো কিন্তু সে মিক্সড আপ করে নিয়েছে, বুঝে উঠতে পারছে না এখন কোনটা সঠিক। Swami stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী স্কুল যেতে যেতে রোডের ধারে কিন্তু দাঁড়িয়ে গেল, টু মেক আপ এটা ভাবার জন্য। ঠিক আছে, টু মেক আপ মানে এখানে মেকআপ মানে মেকআপ যে শব্দটা আছে এটা ফ্রেজাল ভার্ব, এটা দু তিনটে মানে হয়, এখানে হবে মানে মেকআপ মানে হবে ভাবার জন্য, অর্থাৎ ভালো করে ভেবে ওঠার জন্য, বুঝে উঠতে পারার জন্য, চিন্তা ভাবনা করাকে আমরা বলবো মেকআপ। তো এখানে বলেছি কি স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে গেল, স্টপ অন দ্য রোড সাইড রাস্তার ধারে দাঁড়িয়ে গেল, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের ব্যাপারে তার চিন্তা ভাবনাকে স্থির করার জন্য, ভাবার জন্য যে স্যামুয়েল কেমন লোক। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল মোটেও সেই কিছু খারাপ ব্যক্তির মতো নয়, আফটার অল এত কিছুর পরেও। অর্থাৎ সে এত কিছু বানিয়ে বানিয়ে বলেছে, এত কিছু ভাবলো, সব পাস্টের ঘটনাগুলো ভাবলো এবং ভেবে বলছে আফটার অল সবকিছুর পরে, স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, স্যামুয়েল সেই রকম খারাপ ব্যক্তি নয়। বলেছে কি পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, এবার সে খুঁজে পেল, অর্থাৎ সে তার চিন্তায় যখন ভাবলো আগের ঘটনাগুলোকে তখন সে খুঁজে পেল পার্সোনালি ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি তিনি ছিলেন আহ, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ, দেন আদার টিচার্স অন্যান্য শিক্ষকগুলি থেকে। অর্থাৎ স্যামুয়েল কিন্তু আরো ভালো ব্যক্তি ছিল, সে কিন্তু সেটাকে উল্টো করে, ইমাজিন কল্পনা করে তার বাবাকে উল্টো করে শুনিয়েছে। বলছে কি স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, আর স্বামী এটাও অনুভব করলো যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের তার প্রতি একটা টান রয়েছে, তার প্রতি একটা কি রয়েছে, আহ দৃষ্টি রয়েছে, অর্থাৎ পড়াশোনায় পড়াশোনার দিক থেকে স্বামীর প্রতি স্যামুয়েলের একটা দৃষ্টি রয়েছে, এটাও কিন্তু সে বুঝতে পারলো। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, আর স্বামীর মাথা এখন যেন হতবুদ্ধ হয়ে গেল, যেন মাথা তার ঘুরছে এরকম হয়ে গেল, উইথ কনফিউশন অর্থাৎ ভ্রমের মাধ্যমে, বা ভ্রম হয়ে গেছে তার স্যামুয়েলের ব্যাপারে, সেটা যখন সে বুঝতে পারলো তখন তার মাথাটা ডিজি হয়ে গেল, অর্থাৎ আমি বলতে পারি মাথাটা যেন ঠিকঠাক কাজ করছে না, বিশৃঙ্খল হয়ে গেল চারিদিক। নেক্সট বলছি কি he could not decide if Samuel really deserved the allegations made against him in the letter, সে কিন্তু বুঝে উঠতে পারলো না, হি কুড নট ডিসাইড যে ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল সত্যিই কি এটা এটার প্রাপ্য, কোনটার প্রাপ্য, দি অ্যালিগেশনস যে দোষারোপগুলো লেখা হয়েছে, মেড এগেনস্ট হিম তার প্রতি বা তার বিরুদ্ধে, ইন দ্য লেটার সেই চিঠির মধ্যে। বলেছে কি এখানে চিঠিটির মধ্যে, সে হি কুড নট ডিসাইড সে বুঝে উঠতে পারলো না যে স্যামুয়েল এই
দোষারোপগুলো প্রাপ্য কিনা, যে চিঠিটার মাধ্যমে তার বিরুদ্ধে লেখা হয়েছে, ঠিক আছে? সেই দোষারোপগুলো প্রাপ্য কিনা এটা কিন্তু সে বুঝে উঠতে পারল না, স্থির করতে পারল না, ডিসাইড করতে পারল না। বলেছে কি, দি মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েলের ব্যাপারে ভাবতে শুরু করলো, দ্য মোর হি গ্রিভ ফর হিম, ততই সে কিন্তু ক্ষুণ্ণ হয়ে গেল তার প্রতি। অর্থাৎ ক্ষুণ্ণ বলতে এখানে তার প্রতি তার দুঃখ হতে লাগলো, ঠিক আছে? To recall Samuel's dark face, his thin moustache, unshaven cheek, and yellow coat filled Swaminathan with sorrow. আর মনে করতেই, অর্থাৎ স্যামুয়েলের কালো চেহারা মনে করতেই, তার পাতলা মোচটা মনে করতেই, আনসাভেন চিপ না কামানো দাড়ির কথা মনে করতেই, এবং ইয়েলো কোট অর্থাৎ হলুদ রঙের যে কোট পরে আসতো সেটা মনে করতেই, সব এই কথাগুলো যখন মনে করত, তখনই কিন্তু ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথন একেবারে পরিপূর্ণ হয়ে যেত কিসের মাধ্যমে? সরো অর্থাৎ দুঃখের মাধ্যমে। কেন? কারণ সে মিথ্যা মিথ্যি স্যামুয়েলের ব্যাপারে ব্যাপারে অনেক কিছু বলেছে, ওই জন্য এখানে সে দুঃখ অনুভব করছে। বলো। অ্যাপ্রিহেন্সিভলি মানে ভয় ভয় চিত্তে, আমরা বলতে বলতে পারি, দেখো এখানে লিখেছে স্পষ্টভাবে, ইন এ ম্যানার উইচ এক্সপ্রেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন। মানে এমন কিছু আমি প্রশ্ন করতে যাব, যে প্রশ্নটা করতে গিয়ে আমার ভয় হবে, অর্থাৎ কিছু ঘটতে পারে, হয়তো স্যার বা বাবা থাপ্পড় মেরে দিতে পারে, এরকম হতে পারে। তো এরকম ভেবে ভয় ভয় চিত্তে যে প্রশ্নটা করা হচ্ছে সেটাকে বলছি কি, অ্যাপ্রিহেন্সিভলি, ঠিক আছে? যদিও অ্যাপ্রিহেনসিভ কথাটার মানে কি, অ্যাপ্রিহেন্স কথাটার মানে বোধগম্য হওয়া, ঠিক আছে? আহ, যেমন এখানে না, কম্প্রিহেনশন মানে কম্প্রিহেন্স মানে বোধগম্য হওয়া, অ্যাপ্রিহেন্স মানে তাহলে ভয় ভয় চিত্তেই হবে অ্যাপ্রিহেন্সিভলি, ঠিক আছে? ডিজি মানে ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, অর্থাৎ না বুঝে কিছু না উঠতে পারা কে আমরা বলবো ডিজি মাইন্ড। তাহলে অ্যাপ্রিহেন্সিভলি বুঝতে পেরেছি, ভয় ভয় চিত্তে মানে ভয় ভয় ভাব নিয়ে। তাহলে এটুকু পুরো বুঝে গেছি। তাহলে ইউনিট ওয়ান থেকে ইউনিট ওয়ান যোগ দেওয়ার চেষ্টা করি। ইউনিট ওয়ানে কি ঘটেছিল? ইউনিট ওয়ানে ঘটেছিল যে শেষ পর্যন্ত স্বামী নিজেকে খুব চালাক ভাবছে এবং তার বাবাকে উল্টোপাল্টা কথা বলে যে সে খুব রাগী ব্যক্তি, এমনকি হেডমাস্টার তার প্রতি ভয় পায়, এরকম বলে তার বাবাকে বোঝানোর চেষ্টা করছে যে কি এটার মাধ্যমে যে সে দেখতে চায়, তার বাবাকে বোঝাতে পারে যে সে কেন স্কুল যেতে চায় না। এবার এখানে কি ঘটছে, এখানে যখন সে ভাবছে যে এই ফন্দিটা আমার কাজ করে যেতে পারে, ঠিক সেই সময় তার বাবার আর কি করছে, আনএক্সপেক্টেড টার্ন নিচ্ছে নিচ্ছে অর্থাৎ অপ্রত্যাশিত রূপ ধারণ করছে এবং বলছে যে কি, আমি চিঠি পাঠিয়ে দিচ্ছি, তুই স্কুল যাবি এবং এটা দিয়ে দিবি কাকে? হেডমাস্টারকে, এবং নিজের ক্লাসে গিয়ে বসবি। শেষ পর্যন্ত আহ সে কি করেছে, হেডমাস্টার চিঠি নিয়ে কিন্তু স্কুলের দিকে রওনা দিয়েছে, তাই তো? এখানেই বলেছে রওনা দিয়েছে, কিন্তু যাওয়ার সময় এখানে প্রশ্ন করেছিল যে আপনি এই চিঠিটা কি লিখেছেন, তখন বলেছে অনেক কিছুই লিখেছি, তোর জন্য কিছু নেই, তুই এটা দিয়ে দিবি এবং গিয়ে নিজের ক্লাসে বসবি। শেষ পর্যন্ত সে স্কুল যেতে শুরু করেছে এবং রোড সাইডে ভাবার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত ভেবে পেয়েছে কি, যে স্যামুয়েল মোটেও ততটা খারাপ ব্যক্তি নয় যতটা সে কাল্পনিকভাবে তার বাবাকে শুনিয়েছে। ঠিক আছে, এইটুকু আমরা এই জায়গায় ইউনিট 2 এ পেলাম। তাহলে এটার উপর এমসিকিউ কোশ্চেন আবার আসবে কালকের রাত্রি 9টার সময়, ঠিক আছে? হ্যাঁ, কিছু বলবে নাকি? হ্যাঁ, এবার এবার বলছি। এবার আমরা কোশ্চেন গুলো দেখে নি কি বলছে। প্রথম কোশ্চেন বলছে, আচ্ছা এইটা আমাদেরকে কি করতে হবে, কম্প্রিহেনশন মানে বোঝার, বোধগম্য হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই কোশ্চেন গুলো দিয়েছে। বলছে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ টেলিগ্রাম নোটিস লেটার রিপোর্ট, নিশ্চিত ভাবে লেটার। হ্যাঁ, তারপর আসবো 2 নম্বর পার্টে, কি বলছে 2 নম্বর অংশে, while going to school Swami was bothered by conscience headache, conscience অর্থাৎ বিবেক, তাই না? বিবেকের মাধ্যমে সে বারবার কি করছিল, bothered চিন্তিত হচ্ছিল। নেক্সট বলছে কি, the color of Samuel's coat was, এটা কি ইয়েলো কোট, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ইয়েলো। নেক্সট বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট।
কোশ্চেন খুব সহজ হয়, ফাদার্স বিহেভিয়ার টু অ্যান কি হবে, আনএক্সপেক্টেড টার্ন। এই যে এখানে লেখা আছে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। বুঝে গেছি। নেক্সট বলছে স্বামী went to school feeling that he was the worst boy in the earth. earth এই যে এখানে লেখা আছে স্বামী, হ্যাঁ স্বামী went to school feeling that he was the worst boy on earth। তাহলে আর্থ থেকে আমরা লিখে দেব। নেক্সট বলেছে স্বামী stopped at the roadside to, হ্যাঁ make up his mind about Samuel। এখানে দেখে নিই, এই যে এখানে আছে স্বামী stopped on the roadside to make up his mind about Samuel। নেক্সট পরের কোশ্চেন গুলো দেখে নিই কি বলছে। আচ্ছা WH ওয়ার্ড এর সবগুলোর মানে জানে চিরদ্বীপ, সবগুলোর মানে জানো? WH ওয়ার্ড গুলো আছে যেগুলো, সবগুলোর মানে জানো? WH ওয়ার্ড যতগুলো আছে সবগুলোর মানে জানো? তো জানতে হবে, এটা অবশ্যই প্রয়োজনীয়, নাহলে WH ওয়ার্ড গুলোর যদি মানে না জানি তাহলে কোশ্চেনের মানে করতে পারবো না, কোশ্চেনের মানে না করতে পারলে অ্যান্সার করতে পারবে না। আর এগুলো কিছু নেই, WH ওয়ার্ড নির্দিষ্ট কয়েকটাই আছে, 7টা 8 মতো। ঠিক আছে, তো হ্যাঁ তো ওগুলোই জানতে হবে। বলেছে where did father put the letter, কোশ্চেনটার মানে কি? তাহলে আমাদের অ্যান্সার হবে কি? হ্যাঁ তাহলে অ্যান্সার কি হবে এটার? হ্যাঁ এখানে আমাদের সাবজেক্ট বসাতে হবে ফাদার। তাহলে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, আমরা ভেজাল। তাহলে হিয়ের জায়গায় আমরা এটাকে চেঞ্জ করে কি করব, ফাদার বসাবো। ফাদার পুট, এর জায়গায় আমরা বসাবো লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলটাকে লিখতেও পারি, না লিখলেও চলবে। নেক্সট বলছে হোয়াট ডিড সোয়ামি ফেল টু ডিসাইড অ্যাবাউট, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, কোন জিনিসটা স্বামী ব্যর্থ হয়েছিল স্যামুয়েলের ব্যাপারে স্থির করতে, কোন জিনিসটা ব্যর্থ হয়েছিল? হ্যাঁ, তাহলে হোয়াট ডিড স্বামী ব্যর্থ হয়েছিল কোনটা, যে কি সে আদৌ খারাপ ব্যক্তি কিনা, অর্থাৎ সে আদৌ স্যামুয়েল আদৌ খারাপ ব্যক্তি কিনা এটা স্থির করতে ব্যর্থ হয়েছিল। তো আমরা এখান থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবো অ্যান্সারটা তৈরি করার জন্য। তো আমরা এখানে দেখবো কোথায় সেই জিনিসটা বলেছে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড অল দ্য, আচ্ছা এখানে আছে না, এখানে আছে হোয়াট ডিড দ্য ফেল টু ডিসাইড আছে তাই না? হুম, তাহলে কি করব, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। এবার দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন আছে, যেহেতু কোশ্চেন আছে আমাদের কিন্তু কিছু চেঞ্জ করতে হবে না, পুরো লাইনটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এই ক্ষেত্রে। কারণ আমাদেরকে ওটাই বলতে হবে কোন জিনিসটা আহ, স্থির করতে ব্যর্থ হয়েছিল স্বামী। তাহলে স্বামী ব্যর্থ হয়েছিল, এখানে বলছে হি এর জায়গায় আমরা বসাবো স্বামী বা স্বামীনাথন। স্বামীনাথন কুড নট ডিসাইড, স্বামীনাথন মনস্থির করতে পারেনি ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দি অ্যালিগেশনস মেড अगेंस्ट হিম ইন দ্য লেটার, যে স্যামুয়েলের প্রতি যেসব দোষারোপ করা হয়েছে সেটার সেটার সে প্রাপ্য কি না। ঠিক আছে, এটাই লিখতে হবে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। শুধুমাত্র হি এর জায়গায় আমরা বসাবো কি, স্বামী বা স্বামীনাথন। নেক্সট বলছি হাউ ডু, দেখো এখানে কি বলেছে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, কি অর্থাৎ কোন জিনিসটার প্রতি স্বামী ফেল ব্যর্থ হয়েছিল, যেহেতু পাস্টে আছে ডিড বসানো আছে, ব্যর্থ হয়েছিল বা ব্যর্থ হলো টু ডিসাইড মনস্থির করতে অ্যাবাউট স্যামুয়েলের ব্যাপারে। স্যামুয়েলের ব্যাপারে কোন জিনিসটার প্রতি ব্যর্থ হয়েছিল, স্যামুয়েলের ব্যাপারে ব্যর্থ হয়েছিল যে স্যামুয়েল ডিজার্ভ করে কিনা অল দ্য অ্যালিগেশনস, অর্থাৎ সবগুলো দোষারোপ। বুঝতে পেরেছি, এটাই এটাই স্থির করতে ব্যর্থ হয়েছিল, আর এটা স্পষ্টভাবে এখানে লেখা আছে হি কুড নট ডিসাইড। তো আমরা কি করবো, হি এর জায়গায় বসাবো শুধুমাত্র স্বামী বা স্বামীনাথন, আর পুরো সেন্টেন্সটা হয়ে যাবে আমাদের ওই কোশ্চেনের অ্যান্সার।
যেমন এখানে বসাবো, স্বামী could not decide if Samuel really deserved all the allegations made against him in the letter। ঠিক আছে, যে স্বামী স্থির করতে পারলো না যে স্যামুয়েল সত্যি কি সেই সব দোষারোপগুলোর প্রাপ্য কি না যেগুলো চিঠিতে তার বিরুদ্ধে করা হয়েছে। নেক্সট পরের কোশ্চেন কি বলছে, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল দেখতে হ্যাঁ বলো। বলো অ্যান্সার বলো। হ্যাঁ, তাহলে স্যামুয়েল হ্যাড দিয়ে আমাদেরকে অ্যান্সারটা তৈরি করতে হবে। আর যদি কেউ এখানে লুক দিয়ে তৈরি করতে চাও, তাহলে স্যামুয়েলস লুক ওয়াজ এভাবে করে করতে হবে, স্যামুয়েল এর পর অ্যাপোস্ট্রফ দিয়ে এস। যদি এখানে লুক, হ্যালো, হ্যাঁ লুক লাইক দিয়েও করতে পারবো, ঠিক আছে। দেখো স্যামুয়েল লুক, লুকটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, আর ভার্ব হিসেবে ব্যবহার করতেও পারি। তো যদি আমরা বলি স্যামুয়েলস লুক ওয়াজ, স্যামুয়েলস এর চেহারাটা এরকম ছিল, এভাবে করে করতে পারবো। আর না হলে স্যামুয়েল লুক, স্যামুয়েল লুক, ঠিক আছে, করেও করতে পারবো। কিন্তু সব থেকে বেটার হবে কি হ্যাজ দিয়ে করা, ঠিক আছে, হ্যাড দিয়ে করা। তাহলে আমরা এখানে যেমন এখানে বলছে টু রিকল স্যামুয়েল ডার্ক ফেস থিন মাউস্টাচ, তাহলে আমরা কি করব, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস থিন মাউস্টাচ মানে মোচ, মাউস্টাচ মানে মোচ। তো এখানে কি বলছেন, যে এখানে আমরা অ্যান্সারটা এভাবে করতে পারবো, স্যামুয়েল হ্যাড ডার্ক ফেস থিন মাউস্টাচ, ফিজটা উঠে যাবে, থিন মাউস্টাচ আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো, আনসেভেন চিক এখান থেকে শেষ করে দেবো। আর যদি ইয়েলো কোডটা লিখতে চাই তাহলে আমরা ওয়্যার শব্দটা ব্যবহার করে লিখতে হবে, ফুল স্টপ করে তারপর আমরা লিখবো হি ইউজ টু ওয়্যার ইয়েলো কোট, হি ইউজ টু ওয়্যার ইয়েলো কোট, না লিখলেও চলবে, আনসেভেন চিক থেকে লিখে ছেড়ে দেবে। হ্যাঁ, নোটিশ বোর্ডে, হ্যাঁ নোটিশ বোর্ডে, টেলিগ্রাম, আমি এই অ্যাপের চ্যাটে আপনাকে নোটিশে দিয়ে দেবো, ঠিক আছে। হুম। তাহলে এটুকু পড়া থাকবে, এটুকু পড়বে বাড়িতে, ঠিক আছে। আর যেসব আমি আবার বলে দিই যে ইউনিট টু এর যতগুলো ওয়ার্ড অজানা আছে সেগুলো ডিকশনারি থেকে দেখে নেবে আর সেটা একটা নোট করে নিবে, ঠিক আছে। নোট করে নিবে, ওয়ার্ডের জন্য একটা খাতায় রাখবে, ওয়ার্ড নোটের একটা খাতায় রেখে দেবে। আর এমনি রাফ করার জন্য একটা খাতা থাকবে, আর স্পষ্ট একটা আর খাতা থাকবে, ইংরেজি তিনটে খাতা লাগবে, ঠিক আছে। রাইটিং স্কিল সবাই শেষেই করায়। নাহলে দেখো রাইটিং স্কিল গ্রামারের উপর যদি গ্রামার প্র্যাকটিস করতে করতে যদি গ্রামারের উপর একটু দক্ষতা আসে। হ্যাঁ ওগুলো স্যার সব স্যার শেষের দিকে করায়। তো তোমরা চাইলে আমি করিয়ে দেবো, দু একটা, অসুবিধা নেই। তো আমরা দেখে নিই গ্রামারের সেকশনে আমরা যেগুলো কোশ্চেন করেছিলাম এর আগের দিন, এর আগের দিন যেগুলো করেছিলাম সবাই বুঝতে পেরেছে নিশ্চয়ই স্পষ্ট ভাবে। বারবার অটো ফোকাস হচ্ছে, বারবার অটো ফোকাস। দেখি আবার হয় কিনা অটো ফোকাস। এই যে, এইটাকে বন্ধ করতে চাই আমি। তাহলে এর আগের দিন আমরা দেখেছিলাম নাউন, অর্থাৎ নাউন কিভাবে সাবজেক্ট আর অবজেক্টে প্লেস করা হচ্ছে। এবার আমরা দেখবো প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন গুলোও কিন্তু, হ্যাঁ, কিন্তু মূলত আমরা জানতে চাইছিলাম যে নাউনকে কিভাবে সাবজেক্ট আর অবজেক্টে প্লেস করা হচ্ছে সেটা বোঝার জন্য এত কিছু জানা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কিছু বলবে নাকি?
তো এবার আমরা দেখবো প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউন কাকে বলবো, প্রোনাউন এর যে ফাংশন গুলো সেগুলো দেখে নেবো আজকে, ঠিক আছে? প্রোনাউন, প্রোনাউন কাকে বলবো প্রথমত, কে বলতে পারবে? প্রোনাউন কাকে বলবো, কে বলতে পারবে? সবারই জানা আছে আশা করি। ইমতেহাজ। হ্যাঁ বলছি, প্রোনাউন কাকে বলবো? সিম্পল, নাউনের পরিবর্তে যা বসবে সেটাই হবে pronoun। দেখ- লিখলে দেখো, এখন তো আর প্রোনাউনের উপর কোশ্চেন আসবে না, পরীক্ষা আসবে কি বলবে তোমাকে প্রোনাউনের সংজ্ঞা লেখো, বলবে না। নিজে বুঝতে পারা, অর্থাৎ প্রোনাউনটাকে আমি বুঝতে পারলাম কিনা, এটাই আমাদের মূলত কাজ। তো প্রোনাউন শব্দের মধ্যে দেখো আমি বলে দিচ্ছি, প্রো আর নাউন দুটো শব্দ আছে, ঠিক আছে? কম্পাউন্ড ওয়ার্ড। তো প্রোনাউন বানান কি লিখলাম? ওটাই তো আমি বলছি, বারবার ফোকাস হচ্ছে আর পিকচার ঠিক আসছে না। কি করার আছে? আর ওটা তো হয় বুঝলাম, যদি আমি ফোকাসটাকে ফিক্সড করতে পারি, ক্যামেরায় যেরকম ফিক্সড ফোকাস ফিক্সড করা যায়, ঠিক আছে? কিন্তু এই অ্যাপে ক্যামেরাতে ফোকাস ফিক্সড হচ্ছে না। যদি ফিক্সড, দেখি ঠিক করার চেষ্টা করে দেখি। এই যে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখে নেবো এবার। প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউন শব্দটা দুটো শব্দ দিয়ে গঠিত, প্রো আর নাউন, ঠিক আছে? নাউন মানে আমরা জানি নাম বোঝাবে, আর প্রো কথাটার মানে হচ্ছে কি, যে পরিবর্তে, পরিবর্তে। তো নাউনের পরিবর্তে যে নাম, নাম বসবে, নাউনের পরিবর্তে যে শব্দটা বসবে সেটাকে আমরা বলবো কি, প্রোনাউন। প্রো কথাটা মানে পরিবর্তে, নাউন মানে নাউন। তাহলে নাউন এর পরিবর্তে যে শব্দটা বসবে সেটাকে বলবো প্রোনাউন। তো এর সংজ্ঞা সিম্পল হবে, নাউন এর পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে, ঠিক আছে? এইটুকুই হচ্ছে আমাদের মূল জানার বিষয়। নাউনের পরিবর্তে যেসব শব্দ বসে সেগুলোকে প্রোনাউন বলবো, যেরকম আই বসে থাকে, আমার নামের পরিবর্তে আই বসে থাকে, উই বসে থাকে, তাহলে আমাদের নামের পরিবর্তে উই বসে থাকে, ঠিক আছে? ইউ বসে থাকে, ইউ মানে তুমি বা তোমরা, এর নামের পরিবর্তে ইউ বসে থাকে, ঠিক আছে? তারপর কি আছে, আই উই ইউ। হি বসে থাকে, তার নামের পরিবর্তে হি বসে থাকে। সি বসে থাকে, তার নামের পরিবর্তে সি বসে থাকে। তারপর ইট বসে থাকে, এটার নামের পরিবর্তে ইট বসে থাকে। দেই বসে থাকে, তাদের নামের পরিবর্তে দেই বসে থাকে। এগুলোকে আমরা বলবো কি, প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যেসব শব্দ বসছে। এবার নাউনকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেরকম এগুলোকে আমরা বলে থাকি কি, পার্সোনাল প্রোনাউন। কি বলে থাকি? পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? এই এই এইগুলোকে আমরা বলে থাকি পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের আবার আলাদা 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 কি আছে, রূপ আছে। যেরকম এগুলোকে আমরা প্রাথমিক প্রোনাউন বলে থাকি, পার্সোনাল প্রোনাউন বলে থাকি। আর প্রাথমিকভাবে এগুলো সাবজেক্টে ব্যবহার করা হয়, ওই জন্য এগুলোকে আমরা বলি সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে? এগুলোকে কি বলি, সাবজেক্টিভ প্রোনাউন। মানে গঠন অনুযায়ী
এর যে স্ট্রাকচার, সেন্টেন্সে যে কোন জায়গায় বসবে সেই অনুযায়ী কিন্তু এর আলাদা আলাদা নাম পড়ে যায়। তো আমরা দেখে নেবো একটা ছকের মাধ্যমে কিভাবে এগুলোকে আলাদা আলাদা নামের মধ্যে নিয়ে আসছে। দেখো প্রথমে কি ঘটছে, প্রথমে আমাদের আসবে সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন, এই পার্সোনাল প্রোনাউনের ডিভিশন কিন্তু এগুলো কিসের ডিভিশন, পার্সোনাল প্রোনাউনের ডিভিশন, মানে এর আলাদা আলাদা যে ফাংশন অনুযায়ী যে আলাদা আলাদা রূপ আছে সেগুলো হচ্ছে, সেগুলো আমরা একটা ছকের মাধ্যমে এখন দেখব। যেরকম সাবজেক্ট প্রোনাউন হবে, তারপরে আসবে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো প্রোনাউন অবধি প্রোনাউন পড়ছিলাম আমরা, কিন্তু এখানে চলে এসেছে কি অ্যাডজেক্টিভ। কেন এসছে সেটা আমি বলে দিব এক্ষুনি। আবার ফোকাস চলে গেল। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ দ্বিতীয় পার্ট হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তৃতীয় পার্ট হবে কি পজিটিভ প্রোনাউন, আর তৃতীয় চতুর্থ পার্ট হবে কি অবজেক্ট প্রোনাউন। আর পঞ্চম পার্ট হবে, মানে পঞ্চম পার্ট হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এই পাঁচটা ভাগে ভাগ হবে এইগুলোকে শুধুমাত্র, অর্থাৎ আমরা বলতে পারি যেসব আমাদের পার্সোনাল প্রোনাউন আছে সেগুলোর এইরকম পাঁচটা ভাগ হবে। এই পাঁচটা ভাগকেই কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ প্রোনাউনের ব্যবহার নাউন থেকে বেশি প্রয়োজন হয়। একটা সেন্টেন্সের স্ট্রাকচার গঠনের ক্ষেত্রে তার যে আলাদা আলাদা ফাংশন আছে একটা পার্সোনাল প্রোনাউনের, সেগুলো আমাদেরকে জানতে গেলে এই পাঁচটা ভাগকে খুব ভালোভাবে জানতে হবে এবং এর মানেটাকেও জানতে হবে। যেরকম সাবজেক্ট প্রোনাউনে প্রথমে আসবে আই, এবার আই থেকে যখন পজিটিভ অ্যাডজেক্টিভে যাবে তখন সেটা হয়ে যাবে মাই। এবার আই মানে কি বোঝায়, আমি। আর মাই মানে কি বোঝায়, আমার। ঠিক আছে, মাই মানে কি বোঝায়, আমার। এবার যখন পজিটিভ প্রোনাউনে যাবে তখন সেটা হয়ে যাবে কি মাইন, মানেও হবে কি আমার। তারপর অবজেক্ট প্রোনাউনে যখন যাবে তখন সেটা হয়ে যাবে মি, মি মানে আমাকে। আর তারপর চলে যাবে কি মাই সেলফ, মাই সেলফ মানে আমাকে নিজেই বা আমি নিজেই। দেখো এই রিফ্লেক্সিভ যেটা আছে এটা কিন্তু আবার এমফ্যাটিকও বলা হয়, তো এর আলাদা আলাদা ব্যবহার আছে। এমফ্যাটিক প্রোনাউন, যখন এমফ্যাটিক প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তখন সেটা কিন্তু আহ নিজের নিজে কাজ করবে, ঠিক আছে, নিজে কাজ করবে ঠিক আছে, কিন্তু সেই কাজের যে প্রভাবটা সেটা নিজের উপর শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে না। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে যদি ব্যবহার হয় মাইসেলফ, তখন যে কাজটা করবে সেই কাজের প্রভাবটা নিজের উপরই বজায় থাকবে। ঠিক আছে, এটা আরো ভালোভাবে কোনোদিন এক্সট্রা ক্লাসে আমরা বুঝে নেব, যদিও এখন যদি না বুঝতে পারি আমরা দেখছি এটা শেষে। মাইসেলফ মানে দুটো হবে, একটা কি আমি নিজেই, ঠিক আছে, একটা হবে আমি নিজেই আর একটা হবে আমাকে নিজেকে। ঠিক আছে, অর্থাৎ দুটো এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ দুটোর কিন্তু আলাদা আলাদা প্রয়োগ আছে। এবার দেখো এটাকে সাবজেক্টিভ প্রোনাউন কেন বলছে, আই সাবজেক্টিভ প্রোনাউন কেন হলো আর মি অবজেক্টিভ প্রোনাউন কেন হলো বা অবজেক্ট প্রোনাউন কেন হলো। আই সবসময় কি একটা সেন্টেন্সের মধ্যে আই কোথায় বসে থাকে, সবসময় সাবজেক্টে বসে থাকে। যেরকম আই রিড বুক, ঠিক আছে, তো এক্ষেত্রে আই সবসময় কোথায় বসে থাকে, সাবজেক্টে। তো এই জন্য আইটাকে আমরা বলবো কি সাবজেক্ট প্রোনাউন। তেমনি ভাবে যদি মায়েটাকে দেখেছি কি মায়েটাকে বলছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ কেন বলছে, প্রোনাউন কেন বলছে না, সেটা দেখে নেবো। আই দিস ইজ মাই বুক। এবার দেখো এটাকে অ্যাডজেক্টিভ কেন বলছে, বুক যেটা শব্দটা আছে, বুক মানে বই, বলছে দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। তো বইয়ের অধিকার কার রয়েছে, আমার। তার মানে বইয়ের সঙ্গে একটা
কি জড়িয়ে গেছে, অবস্থা জড়িয়ে গেছে, অর্থাৎ বই এই নাউনের সঙ্গে এর অধিকার আছে, অর্থাৎ এর একটা অবস্থা জড়িয়ে গেছে। ওই জন্য এই অংশটা হয়ে যাচ্ছে এই বইয়ের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওই জন্য এই অংশটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ ধরা হয়। তাহলে আই থেকে চলে গেল মাই, এটা হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার প্রোনাউন থেকে এসছে, ওই জন্য প্রোনাউনের ঘরে একে রেখে দিয়েছে, অ্যাডজেক্টিভের ঘরে আবার নিয়ে যায়নি। আমাদেরকে একসঙ্গে পড়ে যাতে বুঝে নিতে হয়, একসঙ্গে যাতে আমরা বুঝে নিই সহজেই, ওই জন্য এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনের ঘরে রেখে দিয়েছে। এবার চলে আসে পজিটিভ প্রোনাউন। দেখো পজিটিভ প্রোনাউন কোনটা, পজিটিভ প্রোনাউন মানেও কিন্তু আমার বোঝাবে, কিন্তু সেটা প্রোনাউন হিসেবে হবে, অ্যাডজেক্টিভ হিসেবে নয়। যেরকম এখানে বলছে দিস ইজ মাই বুক, এই বইটি আমার, বা আমরা বলতে পারি দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। এবার এটা যদি আমরা ঘুরিয়ে লিখি, বইটি আমার, তাহলে কি লিখবো, দিস বুক ইজ মাইন। ঠিক আছে, এই বই আমার, এই বই হয় আমার। তো এই ক্ষেত্রে মাইনটা এটা হবে আমাদের কি পজিটিভ প্রোনাউন। তাহলে দুই ভাবেই আমরা লিখতে পারবো, সবটার ক্ষেত্রেই কিন্তু আসবে, যতটা পার্সোনাল প্রোনাউন আছে সবটার ক্ষেত্রে পজিটিভ অ্যাডজেক্টিভ আসবে, পজিটিভ প্রোনাউনও আসবে। তো এইভাবে করে পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভের আলাদা আলাদা কি আছে, ব্যবহার আছে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, মি আমাকে, এটাকে বলছে অবজেক্ট প্রোনাউন। কেন বলছে অবজেক্ট প্রোনাউন, যদি আমি বলি হি গেভ মি এ পেন, দেখো এখানে হি সাবজেক্ট, গেভ ভার্ব, আর মি আমাদের অবজেক্ট। ঠিক আছে, তো এই মিটা অর্থাৎ মি যে প্রোনাউনটা আছে আই থেকে এসছে, এটাকে অবজেক্ট প্রোনাউন এই কারণে বলবো যে মি যখনই সেন্টেন্সে বসবে সেটা অবজেক্টে পরিণত হবে। কিসে পরিণত হবে, অবজেক্টে পরিণত হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউনকে রিফ্লেক্সিভ কেন বলা হয়, কারণ নিজেকে রিফ্লেক্ট করে, ওই জন্য সেটাকে রিফ্লেক্সিভ বলা হয়। এমনিতেই আমরা বুঝতে পারি, যেরকম আমি নিজেই কাজটি করি, আমি নিজেই নিজের কাজটি করি, তাহলে কি হবে, আই ডু মাই ওয়ার্ক মাইসেলফ, আমি নিজেই নিজের কাজটি করি। এখানে নিজেই শব্দটা রিফ্লেক্ট করছে সাবজেক্ট আই কে, ওই জন্য এইটাকে বলছি আমরা রিফ্লেক্টিভ বা রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার এটা এমফ্যাটিক রূপ কি হবে, এমফ্যাটিক রূপ বলতে আমরা কি বলেছিলাম যে আহ, নিজে তো করবে কাজ, কিন্তু নিজের প্রতি, কাজটা নিজের প্রতি সীমাবদ্ধ থাকবে না। যেরকম আই কুকড, ঠিক আছে, ফুড টুডে, আই কুকড ফুড টুডে মাইসেলফ। এখানে কিন্তু মাইসেলফ কি হয়ে গেছে, এমফ্যাটিক হয়ে গেছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমি খাবার রান্না করেছি আজকে মাইসেলফ, নিজে থেকেই। তাহলে এই খাবারটা শুধুমাত্র নিজের জন্যই নয়, ঠিক আছে, তো নিজের কাজ করেছে ঠিক আছে, কিন্তু নিজের কাজটা নিজের উপর প্রভাব শুধুমাত্র ফেলেনি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে এমফ্যাটিক। আর যখনই আমি আমার নিজের কাজ নিজেই করে থাকি এরকম কিছু একটা বলি, তখন নিজের কাজের সঙ্গে আমার একটা কি আছে, রিলেশন আছে, ওই জন্য সেটা হয়ে যাবে রিফ্লেক্সিভ, মানে নিজের কাজকে রিফ্লেক্ট করছে, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে রিফ্লেক্সিভ। আর যখন এমফ্যাটিক হবে, কাজটা কিন্তু নিজের উপর প্রভাব পড়বে এরকম নয়, কাজ নিজে করেছি এই কাজটা, এটা অন্যরকমই ভাব নিয়ে আসবে, এমফ্যাটিক হবে, অর্থাৎ সেই কাজটা শুধুমাত্র নিজের সঙ্গে সীমাবদ্ধ হবে না, কিন্তু নিজেই করেছি এটা জোর দিয়ে বলতে চাইছি, সেই ক্ষেত্রে সেটা হবে এমফ্যাটিক। ঠিক আছে, তো মাইসেলফ মানে হবে নিজেই, অথবা নিজেকে, অথবা নিজে থেকেই। ঠিক আছে, তো এইসব অর্থের ক্ষেত্রে আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো ব্যবহার করে থাকি। তাহলে আই এর এই সবগুলো যেরকম ফর্মেট আছে, সবগুলো ফর্ম আছে, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, পজিটিভ প্রোনাউন আছে, পজিটিভ অবজেক্ট অবজেক্ট প্রোনাউন আছে, তেমনি ভাবে বাকিগুলোরও কিন্তু আছে, কিন্তু কোন নাউন গুলো, শুধুমাত্র পার্সোনাল নাউন গুলো, অর্থাৎ এই কয়েকটি। তো এগুলো আমাদের কি করতে হবে, মানে সহ মুখস্থ করে নিতে হবে। ওই জন্য আমি ছকটা করে দিচ্ছি, এটা মুখস্থ করে নেবে। উই কি হবে, আমরা। ঠিক আছে, তারপর উই থেকে কি চলে আসবে, বলবে অ্যাডজেক্টিভ আওয়ার, কি হবে, আমাদের। তারপর কি হবে, পজিটিভ প্রোনাউন আওয়ার্স,
আমাদের। তারপর কি আছে? অবজেক্ট প্রোনাউনে কি হবে? আস, আমাদেরকে। তারপর কি আছে? কি হবে? আওয়ার সেলফ। ওখানে কি হবে? আওয়ার সেলভস। কি হবে? আমরা নিজেরা, বা আমরা নিজেরা থেকেই। হ্যাঁ, চিরদীপ কিছু বলবে নাকি? হ্যালো? আমরা নিজেরা বা আমরা নিজেই, ঠিক আছে? তো হ্যাঁ, আমরা নিজেরা বা আমরা নিজেই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্স ওয়ার্ডটাকে ব্যবহার করব। এরপর কি আসবে? পরে পাঠিয়ে দেব? ভালো করে ভালো করে লিখে পাঠিয়ে দেব? তাহলে এখন আর বোঝানোর দরকার নেই। তাহলে আমরা প্রথমটায় বুঝে নিয়েছি যে কিভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে? প্রথমটায় বুঝে নিয়েছি যে কিভাবে ব্যবহার করা হয়। আমরা এই ইংলিশ ভাষা পুরোপুরি বানিয়ে তারপর পাঠিয়ে দেব। ঠিক আছে? তাহলে এবার হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে প্রোনাউনের ব্যাপারে আমরা বুঝে গেছি আর নাউনের ব্যাপারেও বুঝে গেছি। নাউন কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় আর অবজেক্ট হিসেবে ব্যবহার হয় আর প্রোনাউনও কিভাবে সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে ব্যবহার হয় এরা আমরা জেনে গেছি। ঠিক আছে? কটা বাজে? ৫টা বেজে গেছে মনে হয়। ও, তাহলে পরের অংশে যাবো না ক্লাস ক্লোজ করে দেবো? ক্লাস তাহলে ক্লোজ করে দেবো। তাহলে এরপরে আমরা ভার্বের চ্যাপ্টারটা দেখে নেবো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, পেয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, করে দাও।